বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছন হতে হাফেজ মাওলানা রিফাত আহমেদ অনুষ্ঠানগুলি এখানে ক্যামেরা বন্দি করছেন। আজ আমাদের অনুষ্ঠান সূচি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। OLNP আমাদের দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল। আজকের প্রোগ্রাম সিরিয়াল নাম্বার 286, 15/1/2025। ছাত্র জনতা সরকার 162তম দিন, অর্থাৎ 5 মাস 12 দিনের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের অন্তর্বর্তীকালীন সরকার। 5 মাস 12 দিন। ডেইলি ভিউজ 1010, ভিডিও প্রোগ্রাম 964, 15/1/2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 9350 থেকে 9355। এখানটাই এই যে আমাদের অনুষ্ঠান সূচির শুরুতেই 1971 সালের ওয়ারফিল্ডের মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি এবং এই যে সামনের দ্বাদশ জাতীয় সংসদ যে নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে হবে, কেমনটা হবে সেই রকমটাই এখানে আর কি আমার যে প্রোগ্রাম দিয়েছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। ICT এই যে আমার এই বইতে 20,087 মিনিটের অনুষ্ঠান, যার মধ্যে 2000 মিনিটের মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম। আমি যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, এটা টুইন টাওয়ারের 110 তলার উপরের ছবি। আমেরিকান একটি সাংবাদিক ছবিটি টেক করেন গণতন্ত্র গবেষণার জন্য। 2001 হতে 18 পর্যন্ত একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি আর কি। সেই আমেরিকা সহ ইউরোপ এবং দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশ ঘুরে আমি যেটা দেখেছি আর কি, সেই মুসোলিনি ব্যক্তি ফ্যাসিস্ট ছিলেন এবং ফ্যাসিবাদের কায়দার ওই যে ইটালি দেশের রোম শহরটাকে শাসন করতে চেয়েছিলেন। এই তৎকালীন আর কি রোম শহরটা একটা রাজার রাজত্ব ছিল। ওই মুসোলিনি সেখানে একটি চাকরিতে ঢুকে অতঃপর সেই রাজাকে গদিচ্যুত করেন এবং সেখানটায় ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে আর কি ওই সেই ইটালি নয় রোমকে শাসনের চেষ্টা করেন। কিন্তু জনগণ যখন বুঝতে পারলেন আর কি যে তার আসল উদ্দেশ্য ঠিক নয়, তখন সেই মুসোলিনি সহ তার পরিবারের সকলকে এই রোম শহরের ডাউন টাউন অর্থাৎ কেন্দ্রবিন্দুতে শহরের ইটালির রোম শহরের ওই মুসোলিনি সহ সকলকে মাথা নিচের দিকে পা ওপরের দিকে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে প্রহার করতে থাকেন। এক পর্যায়ে মৃত্যুবরণ করেন। অতঃপর সেই রাজা আবার তার সেই রোমের শাসক হন এবং শাসনভার ফিরে পান। তারপর থেকে এই পর্যন্ত আমি গবেষণা করে যেটা দেখেছি, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে অদ্যাবধি পৃথিবীর কোনো দেশে ফ্যাসিবাদের কোনো সরকার নাই, ছিল না, আজও নাই। তবে ব্যক্তি ফ্যাসিস্ট হিসেবে যেমন এই যে রাশিয়াতে, তারপরে ওই যে ফ্যাসিস্ট, এরপরে যেটা হিটলার ছিল আর কি নাৎসিবাদ তো একটি রাজনৈতিক দলের নাম আর কি। সেই হিটলারেরও কিন্তু পতন হয় এই যে ব্যক্তি ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের বা ওই যে 30 লক্ষ ইহুদিকে কিল করার কারণে। সেই হিটলারই বলেছিল ইহুদি কি জিনিস একটা সময় তোমরা বুঝতে পারবা, যেটা আমরা এই যে প্যালেস্টাইন দিয়েই উপলব্ধিটা হয়েছে। আমি 1987 সাল থেকে ইস্তেগফার দোয়াটা করে থাকি ফিলিস্তিনের ওপরে। এখন সেই দোয়াটা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে ফিলিস্তিনে স্বস্তি দান করুন, বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, নতুবা ধ্বংস করুন, আমিন। এখন এখানকার আমাদের যে নির্ধারিত প্রোগ্রাম,
1971 সাল ওয়ারফিল্ড ওরিয়র, মুক্তিযোদ্ধা পরিবার। আমি 1971 সালের রণাঙ্গনের একজন ফ্রিডম ফাইটার। আমি 265 দিন বনগা বেনাপোল এই ওয়ার ফ্রন্টে ওয়ার ফিল্ডে যুদ্ধটা করেছি। যে এই যে আমার পিছনে যে জীবন গাছটি, লাইফ ট্রি, এই গাছটি আমার নানার, এখন আমাদের এই গাছের নিচ দিয়েই 450টি ল্যান্ড ট্যাঙ্ক ঢুকেছিল এবং আর কি ওই 100 বিমান 7 ডিসেম্বর 1971 যশোর জেলাটা এই যে স্বাধীন হয়। আমরা তখন ওই যে 265 দিন আমি যুদ্ধ করেছি। রাত্রে ভারতে ঘুমাইতাম এবং দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। গাছে উঠে দেখার সময় শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। 7 ডিসেম্বর প্রথম আমরা স্লোগান দিতে দিতে ওই যে জয় বাংলা স্লোগান দিতে দিতে বাংলাদেশে আসি। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটি, অতপর ফেরত নিয়ে যাওয়া হয়। চূড়ান্ত বিজয়ের দিন 16 ডিসেম্বর আবারও আমরা সেই পেট্রাপোল বেনাপোল রোড ধরে আর কি স্লোগান দিতে দিতে আসি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তখন আমাদের হাতে এই যে মানচিত্র খচিত পতাকাটি নিয়েই আমরা এই যে পেট্রাপোল বেনাপোল রোড ধরে আর কি মুহু মুহু জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই স্লোগান দিতে দিতে আসি। এখানে আমরা কিন্তু 1972 সালের 22 ফেব্রুয়ারি ভারতীয় শরণার্থী শিবির হতে এই যে বাংলাদেশে আসি। এখানটায় আমার ভারতীয় মুক্তিযুদ্ধের সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। তো সেই 1972 সালের 22 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশে আসি। এই পর্যন্ত তো আমরা ভারতেই ছিলাম। ভারতে আমরা দেশ স্বাধীনের পরেও একটি ঈদ উদযাপন করি। এখন আমাদের এখানে আমি ইতিপূর্বেও বলেছি আর কি, প্রতিদিন গড়ে বেনাপোল, আমি ওই 25 মার্চ কালো রাত্রিতেই, বেনাপোলটা তখন একটি ছোট্ট বাজার, এখানেই প্রায় সহস্রাধিক মানুষকে আমি ওই যে নন বেঙ্গলি অর্থাৎ বিহারি, বাঙালি এবং অফিসীয় যারা সরকারি চাকরি বাকরি করতেন, এই রকম মিলে হাজারের অধিক আর কি আমি মরতে দেখেছি। সেই রকমটা ওয়ারফিল্ডে প্রতিদিন মোটরের গুলায়, মেশিন গানের গুলিতে, 303-র গুলিতে, এবং ওই যে নিয়ম করে যে সন্ধ্যার থেকে রাত 11টা পর্যন্ত গুলি হইতো। এতে প্রতিদিন বেনাপোল ওয়ারফিল্ডে 150 থেকে 200 মানুষ মারা যাইতো সারা বাংলাদেশে। এখানটায় 30 লক্ষ যদি আমরা ভাগ দেওয়া হয়, প্রতিদিন গড়ে এই 11,000। তো দেখা যাচ্ছে কি সৈয়দপুর, খুলনা, আমাদের যশোর এবং ঢাকাস্থ নন বেঙ্গলি এলাকাতেই তো 25 মার্চ কালো রাত্রিতেই তো কয়েক লক্ষ মানুষ এখানে কচু কাটা করা হয়। তো সেই জায়গাটাই আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে আমি যেটা দেখেছি আর কি, এখানটায় তো এটা গেল। এবং 2 লক্ষ যে শ্লীলতাহানি, এটা অনেক কম। আমরা যখন ওই যে 16 ডিসেম্বর আসি আমাদের গোলদাস সিটিতে, তখন আমার বাড়ির সামনেই একটি বাংকারের ভিতরে 3টি তরতাজা মেয়ের ইউনিভার্সিটি পড়ুয়া ওই যে তাদের ওই যে শ্লীলতাহানির পরে খুন করা হয়েছে, তাদের ডেড বডি দেখি। এইরকম গণকবর আমার বাড়ি যেটা বেনাপোল স্থলবন্দরের উত্তর দিকে, এখানে এইরকম একাধিক গণকবর এবং ছেলে মেয়ে দিয়ে এখানে শত শত মানুষের গণকবর। এখনো বাড়িতে ওই জায়গাটার দিকে তাকাইলেই গা ছমছম করে। তো সেই জায়গাটায় ভোটাভুটি, আমি সেই খন্দকার মুস্তাক ক্ষমতা টেক করার পরে জিয়াউর রহমানের হানা ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। সেই থেকে এই পর্যন্ত এই দেশের এই যে যেটা 91, 96, 2001 এই 3টি নির্বাচনই গণতান্ত্রিকভাবে সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। এরপরে যে নির্বাচনগুলো আর কি এই 2009, 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো সবাই আমরা জানি নির্বাচন হয়েছে ভোটারবিহীন। কি কারণ ছিল? আওয়ামী লীগ বাদে আর কেউ ভোটে যায় নাই, অংশগ্রহণ করে নাই। ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগ যেটা বলেছে সর্বোচ্চ 40 এবং ইলেকশন কমিশনও 40, অন্যান্যরা বিরোধী দলরা সর্বোচ্চ এখানে 20 থেকে 22 ভাগ, স্থানীয় সরকারে আর জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 15 ভাগ। 2014 সালে তো ওয়াক ওভার পেয়ে 154 জন এই যে সংসদ সদস্য নির্বাচিত হন। এখন সামনের যে অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর নির্বাচন হবে, এখানটায় যেটা পত্র পত্রিকায় এবং এখানে আমাদের পরজীবীদের মাধ্যম দিয়ে যেটা জানতে পাচ্ছি, এই যে ছোট বাচ্চা ছেলেপিলেরা
আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগারদেরকে কাউন্টি করতে চাচ্ছে না। তারা আবার রাজনৈতিক দল গঠন করছে। তারা তো এখানে কোনো ভোটই নাই, পার্সেন্টেন্সই নাই, 300 আসনের সংসদ সদস্য দিতে পারবে না। এখানটায় আমি আমার এই যে মুক্তিযোদ্ধা হিসাবে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি এবং অন্যান্য দেশপ্রেমিক যারা স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল, তাদের মিলে প্রায় 1 কোটি পরিবার। এই 1 কোটি পরিবারের নারী পুরুষ নির্বিশেষে ভোটার সংখ্যা, এটা সক্রিয়ভাবে যারা মুক্তিযোদ্ধাদেরকে, বাংলাদেশকে, জয় বাংলাকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই রকমটা মানুষের সংখ্যা, ভোটারের সংখ্যা 3 কোটি। এখান থেকে যদি আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী, তাদের নামে মামলা হয়েছে, খুনের মামলা হয়েছে, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে, এখানে এই যে যেটা অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে, খুনের মামলাও হয়েছে। তো এখানটায় যদি এই যে আওয়ামী লীগকে মাইনাস করে আর কি ভোটের চিন্তা করা হয়, আওয়ামী লীগের এখানে প্রায় এই যে যোদ্ধা পরিবারের 1.5 কোটি ভোট। এই ভোটের একটি ভোটও দিতে আসবে না। অপরদিকে আর কি বিএনপির যারা, তারা তো ভাববে ওই আওয়ামী লীগের মতো করেই আর কি, বিএনপি তো নির্বাচিত হয়েই গেছে। তখন পরিশেষে ভোট গণনা করলে দেখা যাবে যে সর্বোচ্চ আর কি 30% ভোটও 30% ভোট হয়তো পুল হবে, কিন্তু এককভাবে আর কি কোনো দল বা কোনো ব্যক্তি বা স্বতন্ত্ররা 15 থেকে 16 ভাগের ঊর্ধ্বে ভোটটা কিন্তু পাইবে না। আর তখন আওয়ামী লীগের এটা যাই হোক স্বঘোষিত ফ্যাসিস্ট হাসিনা তার নিজের মতো করে নিজেই আর কি, গত 24-এ আমি ইতিমধ্যে তো 1996 সালে যশোর 1 হতে নির্বাচন করি, জামানত বেঁচে ছিল। অতপর আর কি এই যে 2008, 2014, 2018, 2024 আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করার চেষ্টা করি। আমার এই যে 1% ভোট না থাকায় আমি ভোটটা করতে পারি নাই। 2024-এ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়, গণভবনে এখানে সাক্ষাৎকারটা হয়। তখন শেখ হাসিনা বলেছিল আর কি, যদি এখানটায় বিরোধী দল ভোটে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন একটি হবে, সেটা হচ্ছে স্বতন্ত্র নিজেরা, এবং এইভাবেই অতপর একটি মধ্যবর্তী নির্বাচন দিয়ে আমি ছেড়ে দিব। তখন আমি আর সিদ্ধান্ত নেই যে যেহেতু এইটা এককভাবে ভোট হচ্ছে, এখানটায় অংশগ্রহণ করব না। তারপরে আমি স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার চেষ্টা করি, ওই 1% ভোট না থাকায় সেটা আর হয় নাই। তো এখান থেকে আমার যেটা উপস্থাপনা, আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট 1987 সাল হতে। তো এই জায়গাটাই যদি কিনা আর কি এখন যেভাবে বলা হচ্ছে, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থন করে, তাদের প্রতীককে ভালোবাসে, এই রকম লোকের সংখ্যা কিন্তু আওয়ামী লীগের যে 34%, তার ভিতরের আবার 40%। অর্থাৎ এখানটায় আর কি এই লোকগুলো তো ভোট দিতে যাবেই না, আওয়ামী লীগাররাও যাবে না। আর যারা আওয়ামী লীগ অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন গবেষক হিসাবে এখান থেকে আমার ব্যক্তিগত ডিক্লারেশন, আমার ভোটটা তো আমি দিতে চাই, যেটা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আমিও 10টি প্রোগ্রাম করেছি। আমার ছেলেটা এই যে দাওরা হাদিস পাস, অর্থাৎ MA পাস, সেও আন্দোলন করেছে। আমার নাতি ছেলে সুলাইমান, সেও ওই যে মামুনুল হক যিনি আর কি হেফাজতে হুজুরের ছেলে, এর অন্যতম মাদ্রাসার ছাত্র সুলাইমানও আন্দোলন করেছে। তো এখান থেকে আমি উপস্থাপনা করছি যে ইলেকশন কমিশনটা হয়েছে এবং বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, যাতে করে একটি দেশপ্রেমিক, একটি ভোটার, একটি জনগণ, একটি নারী পুরুষ নির্বিশেষে, থার্ড জেন্ডার, কেউই যাতে করে যারা ভোট দেওয়ার অযোগ্য তারা বাদে সকলেই যাতে করে ভোটটা দিতে পারে, সেইটা যেমন নিশ্চিত করবেন। সেই সাথে সাথে আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী, আওয়ামী লীগ দলটার যারা দুষ্কৃতিকারী, যারা ভোট নষ্ট করেছে, যারা জাতির আমাদের কে নষ্ট করেছে আর কি, তাদের বিচারটাও যাতে দ্রুতালয়ে হয় এবং অনতি বিলম্বে অন্তর্বর্তী সরকার হোক আর যেটা খণ্ডকালীন সরকার হোক, নির্বাচনটা কোনো ক্রমেই এই যে 180 দিন পার করাটা ঠিক হবে না। 180 দিনের, আজকে তো 162তম দিবস, যাতে করে 180 দিনের মধ্যে নির্বাচনে তফসিলটা ঘোষণা হয়
সেইটাই আর কি। আমি এই যে বাংলাদেশের এইটি হচ্ছে মূল সংবিধান, এটা সংশোধিত সংবিধান, যেটা 15 বার কাটা ছিঁড়া হয়েছে আর কি। এইটা আমার এই সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইটি আর কি 2001 সালে লিখিত। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018। আমি যা কিছু বলি সকল কিছু আর কি আইনের বই থেকে নিয়ে দেখে বলে থাকি। এটা আমার প্রকাশনার বই। এই যে এটা বুখারী শরীফ হাদিস 10 খণ্ডের একত্রে আর কি। আমি এটার অথেন্টিকেটর। এই বইটি আমার ইউরোপ আমেরিকা সহ ভারতের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে থাকে বুকস ট্রেড ইন্টারন্যাশনাল নামে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে সংক্ষিপ্ত যে একটি প্রোগ্রাম, বিদায় হজের ভাষণ সম্বলিত হুদাইবিয়ার সন্ধি, এখানটায় আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কিতাবের ভিতরেই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা এই যে বিদায় হজের ভাষণ 34 নম্বরে আল্লাহ তাআলা যখন আর কি মুসলমানদেরকে ইসলাম ধর্মকে কবুল করে নেন আর কি, সেইটাই মূল তাবলীগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই বলেন কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস এইটা জারি থাকবে সময়ে সময়ে। আলেম উলামারা, আল্লাহ ওয়ালারা, পীর মাশায়েখরা আর কি এইটা জারি রাখবেন। এই জায়গার থেকে আমার যেটা উপস্থাপনা তাবলীগের উপরে, মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, আপনারা গ্রুপটা করবেন না, আল্লাহর রাস্তে গ্রুপটা করবেন না। আমাদেরকে তাবলীগ করতে দেন, বয়ান শুনতে দেন, আমাদেরকে এই যে আল্লাহর রাস্তায় আরো ঈমান দৃঢ় করার সুযোগটা দেন। মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, আপনারা গ্রুপ করেন না, এক হয়ে যান। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এই যে মাওলানা সাদ, মাওলানা জুবায়েরকে এক করে দিন, তাবলীগকে কবুল করে নিন। এখানটাই আর কি এই যে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়েরকে হেদায়েত দান করুন। আমিন। ডিগ্রি কম্পালসারি জেনারেল ইংলিশ, আমার এই বুকস ট্রেড ইন্টারন্যাশনালের একটি প্রকাশনা, ডিগ্রি ক্লাসের এবং অনার্স ক্লাসের ইংরেজি বই। আমি এটার অ্যাসোসিয়েট অথর। বইটি 1996 সাল হতে বাজারে। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018। এখন আমাদের যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। এখন আমাদের এখানকার যে প্রোগ্রাম 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধ এবং উপস্থাপনা। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় যখন বললেন স্যার যা কিছু আছে লিখিত জানান, আমি তখন 29 আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে অবগত করি এবং জানাই আর কি যে আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা। আমার এই যে বঙ্গবন্ধু স্টুডিও নিউজ স্টার ভবন, যেটা এখন আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছি, তো এই জায়গার থেকে আমার এই প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছিল। আমাকে একাধিকবার খুন করতে এসেছে। আমার এই বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলে, জয় বাংলা বলিস কেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলিস কেন, এই পতাকা রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার মহল্লার লোকজন সহ সকলে এবং মতিঝিল, স্থানীয় মতিঝিল থানা সহযোগিতা করায় আমার বড় ছেলেটা এখন র্যাব 15-র সিও কক্সবাজারে আর কি। তো সেই হিসাবটা দিয়েই আমার এবারকার মতো জীবনটা বেঁচে যায়। তো আমি সেই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বরাবর 29 আগস্ট 2024 আবেদন করি মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় 1971 সালের মুক্তিযুদ্ধ, 1971 সালের মুক্তিযোদ্ধা এবং এই যে যারা মৃত্যুবরণ করেছে মুক্তিযুদ্ধের রণাঙ্গন, মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এই মুক্তিযুদ্ধের সময় আমার হাতের উপরে আমার একটি ছোট ভাইও মারা যায়। সেই সকল মুক্তিযোদ্ধাদের জন্যই আর কি দোয়াটা করি, রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন এখানে যে প্রোগ্রামটা দিয়েছেন ভ্যাট বিষয়ক, আমাদের এই দেশে ভ্যাট আরোপ করার পরে 12,000 কোটি টাকা আসবে।
কিন্তু যারা ভ্যাট দেওয়ার মতো সক্ষম, ইনকাম ট্যাক্স দেওয়ার মতো সক্ষম, এই রকম অর্ধ কোটি অর্থাৎ 50 লক্ষ মানুষ আছে, তাদের সকলের কাছ থেকে যদি ন্যূনতম 1000 টাকা করে আর কি এই যে ট্যাক্সটা নিয়ে টিন খোলার কথা বলা হয়, এখান থেকে 50,000 কোটি টাকা অটো অনলাইনের মাধ্যম দিয়ে 1 ঘন্টার ভিতরে আহরণ করা সম্ভব। আর এটা করতে গেলে ওই যে এনবিআর এর যে চেয়ারম্যান জামাত ইসলামের রোকন ইয়ান উদ্যানকারী, এদের মতো এনবিআর এর চেয়ারম্যান জামাত ইসলামের রোকনকে বানাইলে বাণিজ্য উপদেষ্টা এই যে আকিজ গ্রুপের যে চেয়ারম্যান এমডি শেখ বশিরউদ্দিন এবং এনার বড় ভাই শেখ মহিউদ্দিন ডাক্তার সাহেব আর কি, যাই হোক, এখান থেকে জামাত ইসলামের মাধ্যম দিয়ে জামাত ইসলামের সভাপতি এই যে শফিকুর রহমান সাহেবের মাধ্যম দিয়ে এটা কথিত, যেটা সংবাদে আসছে, সংবাদপত্রে আসছে, বিদেশ থেকে বলছে, এই যে শেখ বশিরউদ্দিন সাহেব এই যে একটি বিনিময় মূল্য দিয়ে, যেটার সাথে আমিও জড়িত, আমার এই যশোর জেলার 6টি কনস্টিটিউয়েন্সিতে এই যে জামাত ইসলামকে আসন দিবে এবং সকলকে পাশ করিয়ে আনবে, এই কমিটমেন্টে আর কি জামাত ইসলামের পক্ষ থেকে আকিজ গ্রুপের এমডি শেখ বশিরউদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা করা হয়েছে, যে কারণে দ্রব্য মূল্য কমছে না। এই সিন্ডিকেট করা হোক, যেটাই করা হোক না কেন, এখান থেকে কোনো কিছুতেই কোনো কাজটাই হবে না আর কি। এখান থেকে সেইটা, এটা পত্র পত্রিকার খবর, এটা আমার কোনো মন গড়া কথা নয় আর কি, সেইটা আমি এখানে উপস্থাপন করলাম মাত্র। এই যে এখানে এখন আমাদের যে প্রোগ্রাম, এখানে ডেইলি ভিউজ আজকে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক ইত্তেফাক। এখানে আমাদের এই যে www.dailynewsstar.com এটা আমাদের এই যে অনলাইন এই নিউজ পোর্টাল, যেটা দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের। এখানটায় আমাদের এই সংবাদপত্র এটি প্রতিদিন আর কি বের হয়, 8ম ওয়েস বোর্ড ভুক্ত আমার এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র আর কি। আজকে আমাদের এখানকার যে ডেইলি ভিউজের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। সময়টা একেবারেই নাই, নিয়ন্ত্রণহীন দখল চাঁদাবাজি, এইটা থামার বা বন্ধ হওয়ার কোনো লক্ষণ নাই, কারণ জেলখানার থেকে যারা জেল ভেঙে বের হয়েছে এর অধিকাংশই আর কি ভুয়া জামিননামা নিয়ে, ভুয়া খালাস নিয়ে আর কি বের হয়ে গেছে। এদেরই নেতৃত্বে কর্তৃত্বে এই দখলবাজি, চাঁদাবাজি এবং এই যে আমার মতো মানুষকে, একজন ফ্রিডম ফাইটারকে, 265 দিনের মুক্তিযোদ্ধাকে আমার ভাড়াটিয়া এখানে দলিল লিখে নিয়ে এসছে, পজিশন লিখে নেওয়ার জন্য, যে 50 লক্ষ টাকা, অর্ধ কোটি টাকা আপনি ফেরত দিতে পারবেন না, এটা লিখে দেন। এরপরে তো যে জুলুম আমার উপরে করা হয়েছে, মাননীয় উচ্চতর আদালত হতে আদেশ প্রাপ্তির পর হতেই আর কি এই যে আমি প্রোগ্রামগুলো করছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা, মোট 505 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ 2টি কমিশনের। এখনো সংসদ হয় নাই, কবে হবে তারও ঠিক নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে মিলিটারি ব্যাক করছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সামরিক সরকারও বলা যেতে পারে আর কি। এই জায়গাটাই এই যে ভুলভাল এই যে জিনিসগুলো, সংবিধানটা এর ওপরে লেখাপড়া করেছি আমি, গণতন্ত্রের ওপর লেখাপড়া করেছি আমি, গণতন্ত্র শিখতে আমেরিকা গেছি আমি, অথচ এখানে যারা আর কি এই আমাদের জ্ঞানদান করছে, দয়া করে আপনারা এইরকম ভুলভাল জ্ঞানদান করবেন না আর কি। আর এখান থেকে উপদেষ্টাগণ, কমিশনারগণ আমাদের এই জনগণের টাকার থেকে আপনার সম্মানীটা নিবেন না। জনসেবা করতে এসছেন, দেশ সেবা করতে এসছেন, জ্ঞানদান করতে এসছেন, ফ্রি অফ কস্টে নিজের গাড়ির তেল পুড়িয়ে গাড়িতে চড়ে এসে নিজের অফিসে বসে জ্ঞানটা দান করেন। ওই পরজীবীদের ভিতরে, আমি পরজীবী কাদেরকে বলি, যারা বলছেন বুদ্ধিজীবী, আবার বিনিময় নিয়ে আর কি বুদ্ধিটা বিক্রি করছেন বা দান করছেন, এরাই হচ্ছেন পরজীবী। তো আমাদের এই কমিশনারগণ এবং যারা উপদেষ্টাগণ, ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় সহ আপনার নিজের যে ব্যবসাটা, যে কয়েকদিন আপনি প্রধান উপদেষ্টা হিসেবে, মাননীয় প্রধান উপদেষ্টা, শুধু এই কাজটুকুই করুন, আমাদের সেবা দিন, দেশটাকে ভালো করে দিন, সুদ ঘুষ বন্ধ করে দিন, জিনা ব্যভিচার বন্ধ করুন।
ইফটিজিং বন্ধ করুন, চাঁদাবাজি ছেনতাই বন্ধ করুন। এইগুলো আপনারই কাজ, নির্বাহী আদেশ দিন, প্রত্যেকটির ওপরে নির্বাহী আদেশ দিন। দেখবেন যে এটা ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে আর ভাবতে হবে না কি করব কি করব না, মুরব্বী কি বলবেন, আপনি নির্বাহী আদেশ দেন। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ। এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমি ওই সিএনএন অনুষ্ঠানে দেখলাম, টিউলিপের নামে কোনো যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তার কোনো সত্যতা পাওয়া গেছে টিউলিপের মায়ের নামে, অর্থাৎ শেখ রেহানার নামে বিলাসবহুল একটি অনেক দামের আর কি হাইপোথেটিক্যাল, যেটা সাংবাদিকরা নয় ওই ব্যক্তি বিশেষ লোকে বলছেন আর কি, কত দাম বলতে পারছে না, এইরকম টিউলিপের নামে কিন্তু মালিকানা হচ্ছে শেখ রেহানার নামে। এই জন্যই আর কি টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন 1 সপ্তাহ আগে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে যখন দেখেছেন আর কি তার নামের অভিযোগের সত্যতা নাই, তখন আর কি টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করে ওই সেই কনজারভেটিভ পার্টির আবেদনের প্রেক্ষিতে তো পদত্যাগ করেছেন এবং লেবার পার্টির হয়ে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। পায়রা বন্দরের উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম, পুলিশকে ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনী নয়। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।